ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, উঁচা নিচা ছোট বড় সমান। কিন্তু সত্যি কি সমান? এই যে ভালোবাসার অজস্র রং, তার মধ্যে সবচেয়ে শিকড় ছোঁয়া যে রং, তা তো ভাষা প্রেম। তাহলে কেন ভাষা আন্দোলনে জড়িয়ে থাকা মেয়েদের কথা আমরা বিস্মৃত হয়ে গেলাম? শুধু ভাইয়ের নয়, আমাদের বোনেদেরও রক্তের দাগ যে সমানভাবে লেগে রয়েছে 21-এর তরুণে, তা এই ভালোবাসার মাসে আরেকবার মনে করে নেওয়া দরকার। ভাষা আন্দোলনের কথা পড়তে গিয়ে রফিক, সালাম, জব্বার, বরকত এদের কথা আমাদের প্রায় সকলেরই জানা হয়ে গিয়েছে। আসলে আমরা শহীদদের কথা জেনেছি, আমরা আন্দোলনকারীদের কথা কিন্তু সেভাবে জানিনি। আমরা জানিনি 1952-র প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধুমাত্র বাংলা ভাষার জন্য জান লড়িয়ে দেওয়া মুসলিম পরিবারের মেয়েদের কথাও। 1948 সালের 23শে ফেব্রুয়ারি উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উঠেছিল তৎকালীন করাচিতে পাকিস্তানের গণপরিষদের বৈঠকে। গণপরিষদের বৈঠকে এই দাবির বিপক্ষে মতামত যায়। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিতে ঢাকা সহ তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন জায়গাতে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু প্রথম ক্ষোভ এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগে 31শে জানুয়ারি ইডেন কলেজের ছাত্রী মাহবুবা খাতুন বলেছিলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি স্বীকার করিয়ে নেওয়ার জন্য প্রয়োজনে মেয়েরা তাদের রক্ত বিসর্জন দেবে। সরকারি ভাষা হিসাবে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে 11ই মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান জুড়ে ধর্মঘট ডাকা হয়। সেদিনের ধর্মঘট পিকেটিংয়ে যারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন তাদের অধিকাংশই কিন্তু ছিলেন মহিলা। মুমতাজ বেগম, রাজিয়া আফরোজা, লিলি খান, শামসুন নাহার, খালেদা খানম, লুলু বিলকিস, মালেকা, আরো অজস্র নাম। ভাষা আন্দোলনে সরাসরি জড়িয়েছিলেন বেগম সুফিয়া কামাল, সুফিয়া আহমদ, রওশন আরা বাচ্চু, নাদেরা বেগম, সারা তাইফুর। পুলিশের নজরে প্রথম থেকেই কিন্তু ছিলেন নাদেরা বেগম, এমনকি পুলিশের ঘেরাও থেকে বাঁচতে তিনি আত্মগোপনও করেছিলেন। আর তাকে আশ্রয় দিয়েছিলেন আন্দোলনের আরেক নেত্রী বেগম সুফিয়া কামাল। সুফিয়ার বোনের মেয়ের পরিচয়ে জাহানারা নামে আত্মগোপন করে থাকলেও পুলিশের নজরে পড়ে যান নাদেরা এবং তাকে গ্রেফতার করা হয়, তার জেল হয় এবং অন্য সমস্ত রাজবন্দীদের মতোই পাল্লা দিয়ে তার উপরে অত্যাচার চলে। গ্রেফতার হয়েছিলেন মুমতাজ বেগমের, তারও কারাবাস জোটে এবং সেখানেও অত্যাচার চলে। কিন্তু এখানেই শেষ নয়, জেল থেকে ছাড়া পাওয়ার পরে মুমতাজ বেগমের স্বামী এই ভাষা আন্দোলনে জড়িয়ে থাকার অপরাধে, জেল খাটার অপরাধে তাকে তালাক দেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন বক্সিবাজার কলেজ, মুসলিম গার্লস স্কুল, বাংলা বাজার গার্লস স্কুল, কামারুন্নেসা গার্লস, এই সমস্ত জায়গায় গিয়ে লাগাতার ভাষা আন্দোলনের প্রচার করা এবং ছাত্রীদের তাতে সামিল করার অপরাধে গ্রেফতার হন ইলা বক্সি, বেনুধর, হামিদা খাতুনও। সিলেটের ছাত্রী সালেহাকে স্কুলে কালো পতাকা উত্তোলনের অপরাধে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়, যদিও পরে আর কোনোদিনই তার পড়াশোনার সুযোগ হয়ে ওঠেনি। 1952 সালের 4 ফেব্রুয়ারি ফের ধর্মঘট, ফের পিকেটিং। লাগাতার পোস্টার লেখার দায়িত্ব পড়ে নাদেরা বেগম এবং সারিফা খাতুনের উপরই। ভাষা আন্দোলনের গতি প্রকৃতি খুব একটা সুবিধার নয় বুঝতে পেরে তদানীন্তন সরকার 1952 সালের 20শে ফেব্রুয়ারি 144 ধারা জারি করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে হরতাল, সভা, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করে। 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সিদ্ধান্ত হয় 144 ধারা ভাঙা হবে। সিদ্ধান্ত মতো ছাত্রদের 2-3টি দল বাইরে বেরিয়ে যায় আর ছাত্রীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। গুলি চালায় পুলিশ, সঙ্গে কাঁদানে গ্যাস, এলোপাথারি লাঠি। পুলিশের গুলিতে মাথার খুলি উড়ে যায় রফিকের, মারা যান বরকত, সালাম, জব্বারও। আর গ্রেফতার হয়েছিলেন 21 জন ছাত্রী। বিখ্যাত হয়ে যাওয়া আব্দুল গাফফার চৌধুরীর লেখা সেই গানের যে লাইনগুলো গাওয়া হয় না, তা হচ্ছে, ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কারি,
21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে, বীর নারী। অথচ বীর নারীদের এই যে অবদানের কথা, তা আমরা বিস্মৃত হয়ে গেলাম। প্রশ্নটা হচ্ছে, ভাষাকে ভালোবেসে জান লড়িয়ে দেওয়া মহিলাদের কথা আমরা সত্যিই ভুলে গেলাম, নাকি ইতিহাস আর রাজনীতির ঘোলা জলে তা আমাদের ভুলিয়ে দেওয়া হলো?